সময়টা ছিল পড়ন্ত বিকেল। খান ম্যানশনের পুরো ছাদটা খুব সুন্দরভাবে ফুল আর বেলুন দিয়ে সাজানো হয়েছে। সবই আরিয়ান আর হৃদিতার প্রিয় সাদা কালো রং দিয়ে সাজানো। কালো সাদা ফুল আর কালো সাদা বেলুনে পুরো ছাদটা একদম বারবি ডল লুক লাগছে। এসব কাজ করছে আরিয়ানের বন্ধুরা। যখনই ওরা জানতে পেরেছে আরিয়ানের সেন্স ফিরে এসেছে, তখন মহা উৎসাহে পুরো ডেকোরেশনের দোকান তুলে নিয়ে এসেছে খান ম্যানশনে। খাওয়া দাওয়ার উপর আর ফুল দিয়ে খান ম্যানশন পুরো ভরে গেছে। ওরাই দায়িত্ব নিয়ে পুরো ছাদ সুন্দরভাবে সাজিয়েছে। আজকে যে আরিয়ানের জন্মদিন। দোস্ত আরিয়ান দেখলে অনেক খুশি হবে রে। ওর তো এরকম ডেকোরেশন অনেক পছন্দ ছিল। কিন্তু দোস্ত, ও আর আগের মতো কথা বলে না। আমরা এত সুন্দর করে সাজিয়েছি, সেটা দেখার পরেও কথা বললো না। এর থেকে কষ্টের আর কি হতে পারে? সবাই একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। আরে তোরা সবাই এরকম নেগেটিভ ভাবনা ভাবছিস কেন? পজিটিভ কিছু ভাব। হয়তো আরিয়ান মুখ ফুটে কিছু বলবে না, কিন্তু মনে মনে ও খুব খুশি হবে। দেখিস, ওর মনটাকে যে আমরা ভালো করতে পারবো, এটাই তো আমাদের কাছে অনেক। সবাই রেহানের কথায় সম্মতি জানালো। তখনই ছাদের দরজা খুলে গেল। আরিয়ানকে একদিকে হৃদিতা আর অন্যদিকে মিসেস শাইলা ধরে নিয়ে এসেছে। সুদর্শন আর মায়াবী মুখটা অনেকটা শুকিয়ে গেছে। গালে ট্রিম করে রাখা চাপ দাড়িগুলো অনেক বড় বড় হয়ে গেছে। চেহারায় প্রাণবন্ততা আর উজ্জ্বলতা অনেকটা কমে গেছে। কিছুটা রুক্ষ হয়ে গেছে চেহারা, কিন্তু তাও যেন ওকে একটা রূপকথার রাজকুমারের থেকে কম মনে হচ্ছে না। অনেকটা বিষণ্ণ রাজকুমার। নীরব ও শান্ত ভঙ্গিতে এক ধ্যানে নিচের দিকে তাকিয়ে আছে আরিয়ান। হ্যাপি বার্থডে টু ইউ আরিয়ান, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, জাস্ট ফর ইউ বলেই সবাই উপর থেকে ফুলের পাপড়ি ঝরাতে লাগলো আরিয়ানের উপর। বেলুনগুলো ফুটাতে লাগলো। আরিয়ানকে ঘিরে সবাই মহা উল্লাসে ওকে অভিনন্দন জানাতে লাগলো। হয়তো কোনো কিছুই আরিয়ানের স্বাভাবিক বোধগম্য হচ্ছে না, কিন্তু তাও ওর বন্ধুরা ওকে আগের মতোই স্বাভাবিক ভেবে সব কিছু উদযাপন করে যাচ্ছে। এটাকেই হয়তো বলে বন্ধুত্ব। রাতের হালকা মৃদুমন্দ বাতাসের চারপাশে দোল খেলে যাচ্ছে। সবাই তখনও ছাদের মধ্যে বসে গল্প করছিল। সবাই আরিয়ানকে নিয়েই গল্প করছে। আরিয়ানের বন্ধুত্বের গল্প, তার দুঃসাহসী অ্যাডভেঞ্চারের করার গল্প, বন্ধুদের বিপদে এগিয়ে আসার গল্প, তার গান গাওয়ার গল্প, তার তীক্ষ্ণ মেধা সম্পূর্ণ প্রশংসনীয় রেজাল্টের গল্প, অসাধারণ বুদ্ধিমত্তা, বাকবিতণ্ডার গল্প। সব শুনে মিসেস শাইলার বুকটা গর্বে ফুলে উঠল। তার ছেলে যে কি অসাধারণ ছিল সেটা তার থেকে ভালো আর কেউই জানে না। আর যদি ও সুস্থ স্বাভাবিক থাকতো, তাহলে এত দিনে আরো অনেক দূরে এগিয়ে যেত। সেটা ভেবে মুহূর্তেই ভালো লাগাগুলো মরে গিয়ে এক বিষণ্ণ চাপা আর্তনাদ সৃষ্টি হলো। কান্নারা চেপে বসলো তার উপরে। কিন্তু এত কষ্ট করে আরিয়ানের বন্ধুরা হাসি খুশি একটা মুহূর্ত পার করছে, সেটা ভেস্তে দেওয়ার কোনো ইচ্ছা তার হলো না। তাই কান্নাগুলো তিনি চেপে রাখলেন। অপরদিকে হৃদিতার খুব ভালো লাগতে লাগলো বন্ধুদের মুখে আরিয়ানের এত প্রশংসা শুনে। সে সাথে খুব আফসোস লাগতে লাগলো, কেন সে অতীতে আরিয়ানকে ছেড়ে চলে গিয়েছিল। তার সাথে যদি থাকতো তাহলে আজ হয়তো এত কিছু হতো না। কিন্তু এতে তারও তো কোনো দোষ ছিল না। সে তো যেতে চায়নি আরিয়ানকে ছেড়ে, তাকেও তো জোর জবস্তি করে নিয়ে যাওয়া হয়েছিল। সেটা ভেবে প্রগাঢ় এক দীর্ঘ নিঃশ্বাস
বেরিয়ে আসলো ভিতর থেকে। পূর্ণিমার আলো জানালা ঠেকিয়ে ভেতরে প্রবেশ করছে। আরিয়ানের সাজানো গোছানো পরিপাটি রুমটা আলোয় আলোকিত হয়ে গেছে। রিদিতা আবার নতুন করে আরিয়ানের রুমটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। তার মনের মাধুরী মিশিয়ে পরিপাটি করে গুছিয়ে রেখেছে। পুরো রুমটা মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছে। সাদা কালো গোলাপ দিয়ে চারপাশটা ভরে রেখেছে। গোলাপের সুন্দর সুঘ্রাণে চারিদিক বিমোহিত হয়ে গেল। সেই সুন্দর ঘ্রাণ আর হৃদিতার শরীর থেকে বেরিয়ে আসা মন মতানো সুঘ্রাণ আরিয়ানকে ভেতরে ভেতরে অস্থির করে তুলছে। সে দরজার বাহির থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফুলে সাজিয়ে রাখা হৃদিতার দিকে। এই মেয়েটাকে দেখলেই তার অবচেতন মন একটা নাড়া দিয়ে ওঠে। না বলা অনুভূতিগুলো বেরিয়ে আসতে চায়, কিন্তু কোন এক কঠিন বাধা সেটাকে আটকে রাখে। সহিস্ত্রী একটা ফুলের তোড়া হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আপন মনে আবেগী কণ্ঠে বলতে লাগলো। শুভ জন্মদিন প্রিয় আরিয়ান। অনেক অনেক শুভেচ্ছা আর মনের গহীন থেকে ভালোবাসা তোমার প্রতি। এই দিনে প্রচণ্ডভাবে উইশ করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে তোমার কাছ থেকে কখনো আলাদা না করেন। তোমাকে ছাড়া সুদীর্ঘ 13টা বছর কতটা কষ্ট করে কাটিয়েছি সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। এই জন্মের জন্য আর আলাদা থাকতে চাই না তোমার থেকে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন পরকালেও তোমার সাথেই আমাকে সঙ্গী হিসেবে রাখেন। 13 বছর আগে এই দিনেই তোমায় ছেড়ে চলে গিয়েছিলাম আরিয়ান, কিন্তু বিশ্বাস করো আমি না ইচ্ছে করে তোমায় ছেড়ে যাইনি। তুমি কি আমার কাছে কি ছিলে আমি সেটা তোমার থেকে দূরে গিয়ে বুঝতে পেরেছিলাম, কিন্তু আজ আবার তোমার রীতি তোমার কাছে ফিরে এসেছে। আমি কথা দিচ্ছি আরিয়ান, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি যদি আমাকে না চিনতে পারো, মেনে না নিতে পারো, মেনে নিতে না চাও, তবু আমি তোমায় ছেড়ে যাব না, প্রমিস। আরিয়ান কথাগুলো এক মনে শোনার পর একদম স্তব্ধ হয়ে গেল। তার মনের ভেতরে উথাল পাথাল শুরু হলেও বাহিরে সেটা একদম প্রকাশ পেল না। সে নিঃশব্দে সেখান থেকে প্রস্থান করলো। অপরদিকে হৃদিতা ফুলের তরাটা ফুলদানিতে সাজিয়ে রেখে আরিয়ানের কথা মনে হতেই তাকে রুম থেকে বেরিয়ে খুঁজতে বের হলো। সারা বাড়িতে তাকে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে একা একা ছাদে চলে গেল। ঘণ্টাখানেক আগেও ছাদটা লাইটিং করা ছিল, আলোসজ্জা আর ফুলে ফুলে সজ্জিত ছিল চারপাশ, কিন্তু এখন সেগুলো সরিয়ে নেওয়াতে সেখানে কেবল আবছা পূর্ণিমার আলো জায়গা করে নিয়েছে। রিদিতা আরিয়ানের নাম ধরে ডাকতে ডাকতে ছাদের ভেতরে প্রবেশ করলো। চারপাশে চোখ বুলিয়ে কাউকে দেখতে না পেলেও ছাদের এক কোণে একটা পুরুষ অবয়ব দেখতে পেয়ে থমকে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই অবয়ব। তীব্র বাতাসে তার পরনের শার্ট এবং চুল উড়ছে। ডান হাতে একটা বস্তু ধরে রাখা। হৃদিতা কতক্ষণ থমকে দাঁড়িয়ে রইল সেই দিকে তাকিয়ে। তারপর ধীরে ধীরে সাহস করে সেই অবয়বটির পেছনে গিয়ে দাঁড়ালো। মানুষটিকে সেটা চিনতে হৃদিতার বাকি রইল না। সে পুরুষ অবয়বটির পিঠে শান্তভাবে হাত রেখে কোমল কণ্ঠে ডেকে উঠল, আরিয়ান। শব্দটি কর্ণগোচর হতেই অবয়বটি থমকে গেল যেন। কয়েকক্ষণ নড়ে চড়ে উঠে নিজেকে ধাতস্থ করে নিল সে। এরপর অতি শান্তভাবে কাঙ্ক্ষিত মুখটির দিকে তাকালো। ভেতরের তীব্রতর হৃৎস্পন্দন আর এলোমেলো ঝড় কোনোটাই বুঝতে দিল না বাহিরের ভাবভঙ্গিতে। শুধু পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে থাকা সুশ্রী রমণীটির দিকে। অপরদিকে হৃদিতা আরিয়ানের অবস্থা দেখে শিউরে উঠল। আরিয়ানের চোখ দুটো রক্ত লাল হয়ে আছে, মুখটা কেমন ফ্যাকাশে আর রক্ত শূন্য হয়ে আছে। চেহারায় যেন প্রাণের স্পন্দন নেই। তার ডান হাতের দিকে তাকিয়ে আরেক দফা চমকে উঠল হৃদিতা। দামি অ্যালকোহলের বোতল তার ডান হাতে, শরীর থেকে সেটার গন্ধ ভেসে আসছে। হৃদিতা আরিয়ানের দিকে ছলছল ও আহত দৃষ্টিতে পলকহীনভাবে তাকিয়ে রইল, কিন্তু আরিয়ান নির্বাক আর নির্জীব দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হৃদিতা ঠোঁট উল্টে কান্নার স্বরে বলল, এটা তোমার হাতে কি করে এলো আরিয়ান? কেন তুমি এইসব আবার হাত দিয়েছো, যেখানে আমি এবং
পরিবারের সবাই দিন রাত পরিশ্রম করে তোমার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাচ্ছে, সেখানে তুমি কেন নিজেকে তিল তিল করে ধ্বংস করে দিতে চাইছো? তুমি তো কখনো এমনটা ছিলে না আরিয়ান। তাহলে হঠাৎ করে কি হয়ে গেল তোমার? কেন নিজের সাথে এমনটা করছো? আমার আর তোমার মায়ের জীবনের সাথে এমনটা কেন করছো তুমি? জবাব দাও আরিয়ান, জবাব দাও প্লিজ। আরিয়ানের শার্টের কলার ধরে কান্না করতে করতে কথাগুলো বলল রিদিতা। তার কান্না ক্ষতবিক্ষত করে দিচ্ছে আরিয়ানের হৃদয়কে, কিন্তু সেটা সে কোনোভাবেই প্রকাশ করছে না। চোখের পানি আটকানোর আপ্রাণ চেষ্টা করে এক সময় সফল হলো সে। সামনের রমণীটি যে তার ছোট্টবেলার সেই সাথী, তার হৃদয়ে অজানা অনুভূতির ঢেউ খেলার বহু প্রতীক্ষিত সেই নারী, সেটা সে অনেক আগেই বুঝতে পেরেছে। কিন্তু সে কোনোভাবেই তার ধ্বংসাপ্ত জীবনের সাথে অব্যক্ত অনুভূতির হৃদয় হরিণী মায়াবতীকে জড়াতে চায় না। নির্বাক ও শান্ত দৃষ্টিতে হৃদিতার দিকে তাকিয়ে থাকতে থাকতে দু হাত দিয়ে তার শার্টের কলার থেকে হৃদিতার হাত দুটি ছাড়িয়ে নিল আরিয়ান। হৃদিতাকে অবাক করে দিয়ে তার দু হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুলগুলো গুজে দিয়ে একদম তার মুখের সামনে নিজের মুখ এগিয়ে নিল আরিয়ান। তীক্ষ্ণ অথচ কোমল চোখ দিয়ে হৃদিতাকে প্রাণ ভরে দেখতে লাগলো সে। মুহূর্তের পর মুহূর্ত, মিনিটের পর মিনিট কেটে যায়, কিন্তু সেই চোখের পলক নড়ে না। যেন অন্তরকাল এই চোখের দিকে তাকিয়ে থাকতে পারবে আরিয়ান। হৃদিতাও গভীরভাবে আরিয়ানের চোখ দুটোতে তাকিয়ে রইল। চাঁদের আলো পড়ে হৃদিতার মায়াবী মুখটাকে আরো কয়েক গুণ মায়াবী করে তুলেছে। আরিয়ান কেমন একটা অজানা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। বাতাসের বেখেয়ালি ভাবে উঠতে থাকা হৃদিতার সামনের চুলগুলোকে কানের পিঠে গুজে দিয়ে আবারও শান্ত হয়ে তাকালো হৃদিতার পানে। দীর্ঘক্ষণের নীরবতায় ভঙ্গ করে আরিয়ান ক্ষীণ ও কোমল কণ্ঠে বলতে লাগলো, আমার ব্যথিত জীবনের একমাত্র সুখের আভাস ছিল একটা ছোট্ট বালিকা, যার একটুখানি সঙ্গ, একটুখানি হাসির ঝলক আমাকে কষ্টের রাজ্য থেকে সুখের রাজ্যে নিয়ে যেত। যাকে ঘিরে আমার ছোট্ট বালক মনের ছোট্ট পৃথিবী বিরাজমান ছিল। কিন্তু কে জানত নিয়তির সবকিছুর মতো সে ছোট্ট ছেলেটির কাছ থেকে তার একমাত্র সুখের অধিকার কেউ কেড়ে নেবে। তাকে হারিয়ে ভীষণ একা হয়ে পড়ে সে ছোট্ট বালক। অনুভূতিহীন আর নির্জীব হয়ে কাটাতে থাকে বছরের পর বছর। নিজেকে শক্ত করে সবকিছুর সাথে মানিয়ে নিতে থাকে, কিন্তু সে অনুভূতি শূন্য হয়ে হৃদয়ে কখনো ভালোবাসার ফুল ফোটেনি। তবে তার অবচেতন মঞ্চে সে অতীত থেকেই তার প্রতীক্ষার প্রহর গুনে যাচ্ছে। সেটা কে জানত? নিয়তির পরিক্রমায় সেই কাঙ্ক্ষিত মানুষটি এলো ঠিকই, কিন্তু ভুল সময় পদার্পণ ঘটল তার। তার জন্য বহু প্রতীক্ষিত মানুষটা আর যে তার স্বপ্নের রাজকুমার হয়ে নেই, সে ভেঙে চলে গিয়েছে আর অনেক আগেই। সেখান থেকে পুনরায় স্বাভাবিক হওয়ার আর কোনো রাস্তা নেই। সে পারবে না তার অভিশপ্ত জীবনের সাথে ফুলের মতো একটা জীবনকে জড়িয়ে নিতে। সে পারবে না তার ভালোবাসার মানুষটিকে যন্ত্রণাময় জীবনের সাথে বেঁধে নিতে। একটানা কথাগুলো বলে থামলো আরিয়ান। হৃদিতা এখনো এক দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে। কথাগুলো বোধগম্য হতে তার বেশ কিছুক্ষণ সময় লাগলো। যখনই কথাগুলোর মর্মার্থ তার মস্তিষ্কে যথাযথভাবে বুঝতে পারল, তখন সে দৃঢ় বিশ্বাসের সাথে অকপটে বলে উঠল, সেই ছোট্ট বালকের পূর্ণবয়স্ক রূপ কি আদৌ জানে? সেই ছোট্ট বালিকা সেই ছোট্ট থেকে এখনো পর্যন্ত তারই প্রতীক্ষায় দিবা রাত্রি যাপন করেছে। কতটা ব্যাকুল হয়ে সে হাজার মাইল দূরত্ব পাড়ি দিয়ে তার প্রিয় মানুষটার কাছে ফিরে এসেছে। সে কেবল সুস্থ স্বাভাবিক আরিয়ানের সঙ্গী হতে আসেনি, সে শুধুমাত্র আরিয়ানের জন্যেই এসেছে। আমি শুধু চেয়েছি তোমায় আরিয়ান, শুধুমাত্র তোমায়। তা সে ভেঙে চুরে যাওয়া আরিয়ানই হোক না কেন, সেসব অবস্থায় আমরও তার সঙ্গী হতে রাজি আছে। তার যন্ত্রণাময় জীবনটাকে ফুলের সুবাসে ভরিয়ে দিতে সে তার নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে। এখন সে চায় যুগের পর যুগ তার প্রিয় মানুষটার হাতে হাত রেখে আজীবন পথ চলতে। সেই অধিকারটা কি সে পাবে? হৃদিতার কথাগুলো শুনে আরিয়ান একদম স্তব্ধ হয়ে গেল। তার মস্তিষ্ক হঠাৎ কোনো উত্তর খুঁজে পেল না। হঠাৎ সে আরো দু কদম এগিয়ে যেতে হৃদিতা পড়ে যেতে নিলে আরিয়ান তাকে তার
কোমর জড়িয়ে ধরে একদম বুকের সাথে মিশিয়ে নিল। হৃদিতা আরিয়ানের বুকে পরম স্বস্তিতে মুখ গুজে রইল। ধীরে ধীরে সে আরিয়ানের হাতে থাকা অ্যালকোহলের বোতলটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল ছাদের মেঝেতে। সশব্দে সেটা ভেঙে গেল, কিন্তু আরিয়ানের সেদিকে কোনো হেলদোল নেই। সে স্তব্ধ হয়ে হৃদয়ের গাঢ় অনুভূতিগুলোর সাথে পাল্লা দিয়ে চলছে। হৃদিতা স্পষ্ট আরিয়ানের হৃৎস্পন্দনের তীব্র থেকে তীব্রতর হওয়ার আওয়াজ শুনতে পেল। সঙ্গে সঙ্গে মুখে প্রসন্ন ও স্বস্তির হাসির রেখা ফুটে উঠল হৃদিতার। আরিয়ানের হৃৎস্পন্দনে যে প্রচণ্ড উল্লাসের সাথে সাথে হৃদিতাকে বলছে, আমি শুধু চেয়েছি তোমায়। মিসেস আর্নিকা রহমান আর মিস্টার রায়ান শাহরিয়ার ড্রয়িং রুমে বসে আলোচনা করছিলেন। তাদের আলোচনার টপিক হলো আদনান এবং হৃদিতা। আদনানের পাগলামি দিন দিন বেড়েই চলেছে, কোনোভাবেই ওকে সামলানো যাচ্ছে না। এখন কি করি বলো তো? ছেলেটা আমার পুরোই পাগল হয়ে গেছে, কিছুতেই কারোর কোনো কথা শুনছে না। পরশু ফ্লাইটেই তো বিডিতে যেতে চাচ্ছে, আর আমি নিশ্চিত ও যদি এখন বিডিতে যায় তাহলে কোনো না কোনো একটা ঝামেলা বাঁধিয়েই আসবে। আর আরিয়ানের অবস্থাও পুরোপুরি ভালো নয়। এই অবস্থায় ওখানে গিয়ে একটা হাঙ্গামা করলে সেটা খুব খারাপ ব্যাপার হয়ে যাবে। তুমি প্লিজ যে করেই হোক ওকে আটকাও। কথাগুলো মিসেস আনিকা রহমান বললেন রায়ান শাহরিয়ার উদ্দেশ্যে। মিস্টার রায়ান শাহরিয়ার চিন্তিত ভঙ্গিতে মাথা থেকে হাত নামিয়ে বললেন, আমি কি করব বলু? ও কি আমার কোনো কথা শুনে? একমাত্র ছেলে, তাই করা করে কিছু বলতেও পারি না। তুমি বরং ওকে বিজনেসের কাজে কিছুদিনের জন্য দূরে কোথাও পাঠিয়ে দাও। অন্তত 1 মাস যেন ও বিডিতে যেতে না পারে। ততদিন নিশ্চয়ই আরিয়ান পুরোপুরি ভালো হয়ে যাবে। ভাগ্য ভালো, সামার ভ্যাকেশনের জন্য হৃদিতার ইউনিভার্সিটিতে প্রায় 1 মাসের জন্য বন্ধ দিয়ে দিয়েছে। তাই আমার আর এক্সট্রা করে ছুটি নিতে হয়নি। ছুটি শেষ হলেই হৃদিতাকে বুঝিয়ে আবার এখানে নিয়ে আসতে পারবো। মিস্টার রায়ান শাহরিয়ার কিছুক্ষণ ভেবে সম্মতি জানালেন মিসেস আনিকা রহমানের কথায়। তখনই আদনান বাড়িতে ফিরে আসলো। আদনানকে দেখে মিস্টার রায়ান শাহরিয়ার তড়িঘড়ি করে বলে উঠলেন, আদনান দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আদনান থমকে দাঁড়িয়ে পড়ে নির্বাক ভঙ্গিতে বলল, বলো ড্যাড। আমাদের বিজনেসের নিউ ডিলের কাজে তোমাকে 1 মাসের জন্য রাজধানী অটোয়াতে যেতে হবে। আদনান কোনো কিছু না ভেবে সোজা সাপটা না করে দিল, আর এটাও জানিয়ে দিল যে পরশু তার ফ্লাইট, সে এখন আর কোনো কাজ করতে পারবে না। মিস্টার রায়ানও কম যায় না, মুহূর্তের মধ্যেই ছোটোখাটো একটা হার্ট অ্যাটাকের অভিনয় করে ফেললেন। এতে আদনান সত্যি সত্যি ভয় পেয়ে গেল। মিসেস আনিকা রহমান বুঝলেন যে এটা তার স্বামীর নাটক, তাই তিনি মনে মনে অনেক হাসলেন। তবে বাইরে এমন ভাব দেখালেন যে তিনি খুব উত্তেজিত ও অস্থির হয়ে গেছেন। আদনান দ্রুত তাদের পারিবারিক ডাক্তারকে কল করলো। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসে পড়লেন। ডাক্তারকে ইশারা ইঙ্গিতে নিজের অভিনয়ের কথা বুঝিয়ে দিয়ে মিস্টার রায়ান দ্রুত হাত করে নিলেন। প্রথমে ডাক্তার অবাক হয়ে গেলেও পরবর্তীতে বুঝতে পারলেন এটা মিস্টার রায়ানের নতুন কোনো নাটক। এর আগেও অনেক বেকায়দায় পরিস্থিতিতে পড়ে এমন নাটক তিনি করেছেন। বেশ কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণের নাটক করে মনে মনে একচোট হেসে বেশ ভাবসাব নিয়েই তিনি ইংরেজিতে গম্ভীর কণ্ঠে বললেন, সে এখন খুব অসুস্থ হয়ে পড়েছে। এই অবস্থায় তার সম্পূর্ণ বেড রেস্ট প্রয়োজন। এখন তাকে কোনো ধরনের প্রেশার দেওয়া যাবে না, না হলে আবার এমন হার্ট অ্যাটাক হয়ে গেলে তাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। মিসেস আনিকা রহমান সুযোগ পেয়ে অস্থির কণ্ঠে বলে উঠলেন, দেখেছো আদনান, হঠাৎ করে তোমার বাবার কি হয়ে গেল? তাকে আর প্রেশার দিও না, সে যা বলে তাই শোনো। তোমার বাবার এই অবস্থায় বিজনেসের কাজ কিছুতেই করতে পারবে না, অথচ নিউ ডিলটা আমাদের জন্য খুব জরুরি। তোমাকে এখন দায়িত্ব নিয়ে 1 মাসের জন্য অটোয়া গিয়ে কাজ করতে হবে, আর তোমার বাবার দেখাশোনা করার জন্য তো আমাকে বাসায় থাকতে হবে। তাই আমিও এই মুহূর্তে যেতে পারবো না সেখানে, তুমি প্লিজ মানা করো না। আদনানের প্রচণ্ড মন খারাপ হয়ে গেলেও বাবার অসুস্থতার কথা ভেবে সে রাজি হয়ে গেল। বাবা মাকে হৃদিতার মতোই সে
অসম্ভব ভালোবাসে। তার জন্য তাদের কোনো ক্ষতি হয়ে গেলে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। তাদের খুশির জন্য সে সব কিছু করতে পারে। আদনান একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ওকে, ঠিক আছে, আমি রাজি। কিন্তু কাজ শেষ হলে আমি সোজা বিডিতে চলে যাব। বলেই বাবাকে কয়েক মুহূর্ত দেখে আর তার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে সে ফ্রেশ হতে রুমে চলে গেল। আদনান রুমে চলে যেতেই তিনজনের মধ্যে একটা হাসির রেশ বয়ে গেল। যতটা সম্ভব হাসিটা নিয়ন্ত্রণ করে সবাই থামলো। আদনানের মতো একটা বুদ্ধিমান ছেলেকে এভাবে বোকা বানাতে পেরে মিস্টার রায়ান নিজেকে নিয়ে বেশ গর্ববোধ করলেন। আদনান যতই বুদ্ধিমান হোক না কেন, তার বাপ তো তিনি। ডাক্তার হাসতে হাসতে ইংরেজিতে বললেন, এই বয়সও আপনার ছেলে মানুষই একদম গেল না মিস্টার রায়ান। তুমি আমার লাগেজ কেন গোছাচ্ছ আরিয়ান? কারণ তুমি আজই কানাডায় ব্যাক করছো রিদি। আরিয়ানের কথায় হতবিলম্ব হয়ে দাঁড়িয়ে রইল হৃদিতা। অপরদিকে আরিয়ানের সেদিকে যেন কোনো ভ্রুক্ষেপ নেই। হৃদিতার লাগেজ পুরোটা গোছানো শেষ হলে সে পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। হৃদিতা এখনো অবাক হয়ে আরিয়ানের মুখের দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ হৃদিতা শক্ত হয়ে কাট কাট গলায় বলল, আমি কোথাও যাচ্ছি না আরিয়ান। তোমাকে ছেড়ে, বাবার মামুনিকে ছেড়ে, এই দেশ ছেড়ে কোথাও যাব না আমি। আরিয়ান শক্ত মুখে হৃদিতার মুখের পানে তাকালো। এক হাতে হৃদিতার হাত এবং অন্য হাতে লাগেজ ধরে টানতে টানতে রুমের বাইরে চলে এলো। হৃদিতা ছটফট করছে আরিয়ানের শক্ত বাহুর বেষ্টনী থেকে নিজেকে মুক্ত করার, কিন্তু কিছুতেই সে পারছে না। আমার খুব কষ্ট হচ্ছে আরিয়ান। হৃদিতার করুণ স্বরের বাক্যটি কর্ণগোচর হতেই থমকে গেল আরিয়ান। বুকের মাঝে অদৃশ্য ব্যথা অনুভব হলেও অনেক কষ্টে সেটাকে দমন করল সে। চোখ বন্ধ করে সম্ভবত আগত অশ্রুটাকে নিদারুণ কষ্টে নিবারণ করল সে। এই মুহূর্তে তাকে দুর্বল হলে চলবে না। হৃদিতার ভালোর জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য হলেও তাকে কঠোর হতে হবে। নিজেকে ধাতস্থ করে হৃদিতার হাতটা নিজের শক্ত হাতের বলিষ্ঠ থেকে মুক্ত করল আরিয়ান। ভেতরের কোমল রূপটা দেখাতে না চাইলেও হৃদিতার প্রতি নির্দয় আচরণ করতে পারল না সে। হৃদিতার মায়াবী মুখটা নিজের দু হাতের আঁচলায় নিয়ে শান্ত ও সংযত কণ্ঠে সে বলতে লাগলো, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো রিদি, তাহলে আজকে সেটার প্রমাণ দাও। ফিরে যাও তুমি তোমার নিজ গন্তব্যে। আমার প্রতি সমস্ত মায়ের টান ভুলে যাও। কোনো ধরনের পিছু টান রেখো না দয়া করে। হৃদিতা কিছুক্ষণ ছলছল দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে থেকে হঠাৎ শক্ত কণ্ঠে বলে উঠল, আমি তোমার ছেড়ে কোথাও যাব না আরিয়ান। আরিয়ান কিছু বলতে নেবে তার আগে মিসেস শাইলা সেখানে এসে উপস্থিত হলেন। লাগেজ সহ আরিয়ান এবং হৃদিতাকে এভাবে দেখে তিনি আশ্চর্য হয়ে বললেন, এখানে কি হচ্ছে? তোরা দুজন লাগেজ নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? হৃদিতা দ্রুত মিসেস শাইলাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ভাঙ্গা ও কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, তোমার ছেলে আমাকে তার এবং তোমাদের জীবন থেকে তাড়িয়ে দিচ্ছে মামুনি। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, কখনো না। জেদ করো না রিদি। এখানে এভাবে আমার কাছে পড়ে থাকলে তোমার জীবনে কিচ্ছু হবে না। তোমার সম্ভাবনাময় ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কানাডায় তোমার একটা সুন্দর আর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সেসব ছেড়ে আমার মতো ব্যর্থ পুরুষের জীবনে পড়ে থাকলে তোমার জীবনে কিছুই হাসিল হবে না। প্লিজ বোঝার চেষ্টা করো। হৃদিতা জেদ দেখিয়ে বলল, কোনো কিছু বুঝতে চাই না আমি আরিয়ান। আর তুমি ব্যর্থ পুরুষ নও। এখনো তোমার সামনে সুযোগ আছে ব্যর্থতাকে ঠেলে দিয়ে আবারও ঘুরে দাঁড়িয়ে সফল হওয়ার সুযোগ। আমি এখানে তোমাকে ভালোবেসে আজীবন পড়ে থাকতে চাই। জীবনে আমার আর কিচ্ছু চাই না। আরিয়ান কিছু বলতে নেওয়ার আগেই মিসেস শাইলা বলে উঠলেন, ওকে এইভাবে পাঠিয়ে দেওয়াটা ঠিক হবে না আরিয়ান। আগে ওর খালামণি আসুক, তারপর কথাবার্তা বলে একটা ব্যবস্থা নেওয়া যাবে। এখন তুমি ওর সাথে জোর জবরদস্তি করো না। মিসেস শাইলার কথা শুনে হঠাৎ অতীতের স্মৃতিরা পুনরায় হানা দিল আরিয়ানের মস্তিষ্কে। তার মনে পড়ে গেল তার বাবার সাথে তার মায়ের ঝগড়াঝাঁটি, তার বাবার কষ্টের মুহূর্তগুলো এবং সেই সাথে তার বাবার করুণ মৃত্যুর দৃশ্য। সেই সব স্মৃতি মাথায় আসতেই আরিয়ানের মাথায় রক্ত উঠে গেল। সমস্ত কিছুর রাগ মিসেস শাইলার উপরে গিয়ে পড়ল তার। স্থান কাল ভুলে মায়ের উপর চড়াও হয়ে উঠল সে। খিটখিটে মেজাজ নিয়ে তীব্র গলায়
আরিয়ান বলতে লাগলো। আপনি আমার আর রীতির ব্যাপারে কোনো কথা না বললে আমি খুশি হব মিসেস খান। আপনি আমার জীবনে যেমন বরাবর শূন্যস্থান হিসেবে ছিলেন, আজ যেমন তেমনি রয়ে যাবেন। আপনার কোনো ভূমিকা আমার জীবনে না পড়ুক, সেটাই আমি চাই। অন্তত অতীতের বিষ ছাড়ার মতো যেন কোনো প্রভাব আর না পড়ে। কথাগুলো বলে রিদিতাকে সিঁড়ি ধরে টানতে টানতে নিয়ে চলল আরিয়ান। রিদিতা চিৎকার করে কান্না করতে করতে আরিয়ানকে থামতে বলছে, কিন্তু সে যেন আজ নির্দয় খোলসে আবৃত করেছে নিজেকে। বুকে পাথর চেপে রিদিতার কোনো কথা না শুনে সে তার মতো করে রিদিতাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাসায় তখন ডক্টর রেজা চৌধুরী ছিলেন না, তাই বাধা দেওয়ার মতো আর কেউ ছিল না। অপরদিকে সিঁড়ির এক পাশে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন মিসেস শায়লা। তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। নিজেকে আজ খুব নিঃস্ব আর অপরাধী মনে হচ্ছে তার। স্বামীর সাথে সাথে ছেলেটাকেও বুঝি আজীবনের জন্য হারিয়ে ফেললেন তিনি। রিদিতার ফ্লাইট বুকিং করে তাকে নিয়ে জোর করে এয়ারপোর্টে আসলো আরিয়ান। পুরোটা রাস্তা রিদিতার শত আকুতি মিনতি আর চোখের পানি কঠোর হৃদয়ের উপেক্ষা করেছে সে। বুকটা ভেতরে ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেলেও বাহিরে সেটা বিন্দুমাত্র প্রকাশ করেনি আরিয়ান। একটা কঠোর খোলসে নিজেকে পাথরের মতো শক্ত রেখেছে সে। ফ্লাইটের সময় ঘনিয়ে আসতে থাকলেও রিদিতাকে জোর করেও পাঠানো যাচ্ছিল না। কান্না ভেজা কণ্ঠে রিদিতা বারবার বলে উঠল, প্লিজ এতটা নির্দয় হও না আমার প্রতি আরিয়ান। এতগুলো বছর হাজারো কষ্ট বুকে চেপে তোমার জন্য অপেক্ষা করেছিলাম। শত বাধা বিপত্তি পেরিয়ে হাজার মাইল পাড়ি দিয়ে তোমার কাছেই ছুটে এসেছি। আজ আমাকে আবার সেই দুঃসহ যন্ত্রণার মাঝে ঠেলে দিও না প্লিজ। আরিয়ান রিদিতার হাত নিজের মাথায় নিয়ে বলল, তোমাকে আমার ভালোবাসা কসম রীতি, তুমি আজকে চলে না গেলে আমাকে চিরতর হারাবে। শিউরে উঠে মুখ চেপে ধরল রিদিতা। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে থেকে রক্তিম বর্ণ অশ্রুসিক্ত চোখগুলো নিয়ে ধীরে ধীরে পেছাতে থাকলো সে। আরিয়ান লাগেজ সহ তাকে এয়ারপোর্টের ভেতরে পৌঁছে দিয়ে আসে। একটা বারো রিদিতার চোখে চোখ রাখেনি সে। এক প্রকার দৌড়ে দ্রুত এয়ারপোর্টের ভেতর থেকে বেরিয়ে আসে আরিয়ান। এয়ারপোর্টের বাইরে এসে এতক্ষণে চেপে রাখা বিষাক্ত কান্নাটা আর চেপে রাখতে পারল না সে। স্থানকাল ভুলে হাঁটু গেড়ে বসে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল আরিয়ান। তার বুক ফাটা আর্তনাদ মিশ্রিত কান্নায় চারপাশের সবাই থমকে যায়, কিন্তু এতে তার যেন কোনো ভ্রুক্ষেপ হয় না। বুকের ভেতর থেকে হৃৎপিণ্ড বের করে নেওয়ার মতো বিষাক্ত আর চরম যন্ত্রণাদায়ক অনুভূতি হচ্ছে তার। এই কষ্ট থেকে সারা জীবনেও নিস্তার নেই যেন। অনেকগুলো মুহূর্ত কেটে যাওয়ার পর হঠাৎ পিঠে কারো স্পর্শ টের পেল আরিয়ান। রক্তবর্ণ চোখ জোড়া খুলে দেখতে পেল রোহান, শান্ত আর তন্ময়কে। দ্রুত চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় মত্ত হলো সে। রোহান শান্ত কণ্ঠে বলল, কেন করলি এমনটা? কেন নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে কাছে পেয়েও এতটা দূরে সরিয়ে দিলি? কি করে এতটা নিষ্ঠুর হলি তুই? শান্ত আরিয়ানের কাছে হাঁটু গেড়ে বসে সহসম্মতার সাথে বিষাদিত কণ্ঠে বলল, তোর কষ্টটা আমি বুঝতে পারছি আরিয়ান, কিন্তু তুই এভাবে হৃদিতাকে দূরে ঠেলে না দিতেই পারতিস। মেয়েটা তোকে অসম্ভব ভালোবাসে। তন্ময় একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, সত্যিকারের ভালোবাসা সহজে কেউ পায় না দোস্ত, আর তুই সেটা পেয়েও তাকে এভাবে দূরে সরিয়ে দিলে। অবশ্য দূরে সরানোর কারণটা আমি জানি, এই জন্য তোকে দোষও দিতে পারছি না, কিন্তু মনে হচ্ছে তোর মতো হতভাগা বুঝি এই দুনিয়াতে আর কেউ নেই। আরিয়ানের হঠাৎ অনুভব হচ্ছে সে ভুল করে ফেলেছে, বিশাল বড় কোনো ভুল করে ফেলেছে। হৃদের ভালো দিকটা ভাবতে গিয়ে মেয়েটার মনের অবস্থা একটা বারও ভাবল না সে। হৃদকে ছাড়া সে কোনো দিনই ভালো থাকতে পারবে না, কিন্তু নিজের জীবনের পরোয়া করতে চায়নি সে। তবে এখন কেমন যেন দমবন্ধ অনুভূতি হচ্ছে তার। অক্সিজেনটা কেমন বিষাক্ত লাগছে। হঠাৎ মনে হচ্ছে এখনই নিঃশ্বাস আটকে মরে যাবে সে। হঠাৎ সব কিছু ভুলে নিজের হৃদয়ের চাওয়াটাকে প্রাধান্য দিল সে। পাগলের মতো এয়ারপোর্টের ভেতরে ছুটে যেতে নিলেই দুজন সিকিউরিটি গার্ড তাকে আটকে দিল। সে চিৎকার করে রিদি রিদি বলে ডাকছে।
দু চোখ বেয়ে অশ্রু নোনা জল গড়িয়ে পড়ছে, কিন্তু কিছুতেই ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছে না। হঠাৎ বিমান উড্ডয়নের ঘোষণা দিতে সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেল সে। সিকিউরিটি গার্ড দুজন তাকে টেনে বাইরে নিয়ে এসে রেখে যায়। রোহান, শান্ত আর তন্ময় আরিয়ানকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু আরিয়ান পলকহীন দৃষ্টিতে উড়ে যাওয়া বিমানটার পানে রক্তিম ও অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। নিজেকে তার কেমন প্রাণশূন্য অনুভূত হচ্ছে। পৃথিবীটা অন্ধকার লাগতে শুরু করছে। হঠাৎ 3 বন্ধুকে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল সে। 6 মাস পর এই প্রথম এভাবে দ্বিতীয় দফায় কান্না করছে সে। পুরুষ মানুষের এতটা হৃদয় বিদারক কান্না দেখে আশেপাশের অবস্থানত অনেকেই হতভম্ব হয়ে গেছে। আরিয়ান চিৎকার করে করে বলতে লাগলো, আমার রীতিকে এনে দে তোরা, দোহাই লাগে এনে দে, ওকে তোরা চলে যেতে দিস না। আমি ওকে দূরে ঠেলে দিয়ে ভীষণ বড় ভুল করেছে। আমি ওকে ছাড়া মরে যাব, জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে এবার সত্যি সত্যি মরে যাব।